স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে 25 রানে পিছিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 57। এর আগে 273 রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। 5 উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। রহমান পেয়ারের রিপোর্ট। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে দিতে চায় জিম্বাবুয়ের প্রথম ইনিংসটা। বিনা উইকেটে 67 রানে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। শুরুতেই বাংলাদেশের সাফল্য। নাহিদের শর্ট বলে বেন কারান আউট হয়ে গেল। ভাঙে 69 রানের উদ্বোধনী জুটি। তবে 56 বলে ব্রায়ান বেনেটের 50। দ্রুত রান তোলা বেনেটকেও ফেরালেন নাহিদ রানা। 57 রান বেনেটের ব্যাটে। হাসান মাহমুদ দ্রুত আউট করলেন নিক ওয়েলসকে। জিম্বাবুয়ে 88 রানে 3 উইকেট হারিয়েছে। আবারও আঘাত হানেন নাহিদ রানা। তুলে নিলেন জিম্বাবুয়ের কাপ্তান ক্রেগ আরভিনের উইকেটটা। 4 উইকেটে 133 রান নিয়ে জিম্বাবুয়ে লাঞ্চের পর শন উইলিয়ামসের 50। খালেদ আহমেদের বলে মাধভেরের ইনিংসের ইতি। মেহেদী হাসান মিরাজ ফেরান 59 রান করা শন উইলিয়ামসকে। 6 উইকেটে 213 রান নিয়ে জিম্বাবুয়ে চা বিরতির পর 2 ওভারে 2 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। মায়াভোর পর আউট ওয়েলিংটন মাসাকাদজা। মিরাজের বলেই বাজলো ব্লেসিং মুজারাবানির বিদায় ঘণ্টা। তাইজুলের বলে নিয়াউচির সহজ ক্যাচ ছেড়ে দিলেন সাদমান। দারুণ বোলিংয়ে ক্যারিয়ারে একাদশ বার 5 উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে 273 রানে অল আউট জিম্বাবুয়ে। ওরা 82 রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসেও সাদমান ইসলাম ব্যর্থ। 4 রান করে আউট হয়ে গেল। 2 বার জীবন পেয়েছেন মাহমুদুল হাসান জয়। শেষ বিকেলে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। 1 উইকেটে 57 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জয় 28 আর মুমিনুল 15 রানে অপরাজিত। টাইগাররা জিম্বাবুয়ের চেয়ে 25 রানে পিছিয়ে। রহমান পেয়ার 71। সিলেট টেস্ট এখনো বাংলাদেশের কন্ট্রোলেই আছে। বেশ আত্মবিশ্বাসের সাথেই বললেন দ্বিতীয় দিনে 5 উইকেট পাওয়া মেহেদী মিরাজ। নিজের বোলিং নিয়ে বেশ খুশি। তৃতীয় দিনে ব্যাটারদের ওপরই আস্থা রাখছেন দলের সহ অধিনায়ক। মিরাজের মতে 300-র আশেপাশে টার্গেট দিতে পারলে এই টেস্ট জেতা সম্ভব। সাইফুল রূপকের রিপোর্ট। টেস্টে ইনিংসে 5 উইকেট নিঃসন্দেহে দারুণ এক অর্জন। মিরাজের এই কীর্তিতে ক্যাপ্টেন এবং বন্ধু নাজমুল শান্তর অবদান আছে। 80 ওভার শেষে নতুন বল নিয়েছেন ক্যাপ্টেন। সাধারণত নতুন বলে পেসাররাই বোলিং করে থাকে, কিন্তু মিরাজের তখন ঝুলিতে 4 উইকেট, 5-এর দারুণ এক সম্ভাবনা আছে। ক্যাপ্টেন বন্ধু নাজমুল শান্ত 81তম ওভারটা মিরাজকে দিলেন এবং সে সময় আসলে মিরাজ 5 উইকেটটা তুলে নিলেন। এই ছবিটা দেখছেন মাস 9 আগে গেল অগাস্টে রাওয়ালপিন্ডিতে মিরাজ সবশেষ 5 উইকেট পেয়েছিলেন এবং অনার্স বোর্ডে তিনি নিজের নাম লেখা তার কীর্তিটা তিনি সেখানে তুলে ধরেছিলেন। ভবিষ্যতে এই মেমোরি আসলে দেখলে আরও বেশি আসলে ক্ষুধাটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু বাংলাদেশের কোনো মাঠেই কিন্তু এই অনার্স বোর্ড নেই এবং এই কালচারটা এই সংস্কৃতিতে আসলে তৈরি হয়নি। মিরাজ কি এগুলো পড়ায়? প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয়, কারণ অর্জন কিন্তু একদিনে আসে না, অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে। যেটা বললেন যে রাওয়ালপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত। আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। 82 রানে পিছিয়ে থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু। বলা যায় বাংলাদেশের ব্যাটিংটা গেল কয়েক বছর ধরে দেশে বিদেশে ব্যর্থ হয়ে আসছে এবং চাপ সামলাতে পারছে না। দ্বিতীয় ইনিংসে বা তৃতীয় দিনে বাংলাদেশের মিডল অর্ডারের উপর আসলে বড় প্রত্যাশা বা আশা থাকছে, যদি এই টেস্টটাতে আসলে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জিম্বাবুয়ের কিংবা টেস্টটা বাঁচাতে চায়। তৃতীয় দিনে আসলে আলটিমেট টার্গেটটা কি? দ্বিতীয় দিনে বোলিং ইউনিটকে কত মার্কস দেবেন মেহেদী মিরাজ? এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে। আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বোলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন, এখানে এই স্পিডে বল করলে কেমন হবে, ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট। উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না, বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখন একটা সিচুয়েশন আউট হবে। সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি। ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি 300 রান
টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে। 4 নম্বর দিন 5 নম্বর দিনে সাধারণত উইকেটে টার্ন হয়, আনইভেন বাউন্স থাকে, সেই জায়গাটাতে তাইজুল মিরাজ দারুণ ইফেক্টিভ রোল প্লে করতে পারে। তার আগে আসলে বোলারদেরকে ভালো একটা রান দিতে হবে যাতে করে তারা সেটা ডিফেন্ড করতে পারে। সো ব্যাটারদের উপরে আসলে চেয়ে থাকবে তৃতীয় দিনে দর্শকরা, টিম বাংলাদেশ সবাই। সাইফুল রূপক, 71, সিলেট। পিএসএল এ মুলতান সুলতানের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। 3 ম্যাচে 2 জয়ে লাহোর আছে টেবিলে 2-এ। গেম চেঞ্জার ভূমিকায় আবারও বোলারদের শীর্ষ তালিকায় উঠতে চান বাংলাদেশের পোস্টার বয়। সেজন্য রাতে ফ্লাড লাইটের নিচে ব্যাটিং বোলিং দুটো অনুশীলন করেছেন রিশাদ। মেহেদী নাইমের রিপোর্ট। জাদু কি ঝাপ্পি, রিশাদের দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানার হাতে এটা কি? বেরিয়ে এলো ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির জন্য আইফোন 16-এর বক্স, কিন্তু একই বক্স যে খালি। পরক্ষণে এলো আরো বিশাল চমক। না, এবার কোনো ধোঁকা না, আনবক্সিং হলো লাহোর কালান্দার্সের জন্য বিশেষভাবে বানানো 24 ক্যারেট সোনায় মোড়ানো আইফোন। মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচের আগে এভাবেই টিমকে উজ্জীবিত করলো লাহোরের টিম ম্যানেজমেন্ট। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ডারিল মিচেল, ডেভিড উইজাদের হাতে তুলে দেয় ইস্টার সানডের গিফট। মঙ্গলবার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে মুলতানে নামছে রিশাদ অ্যান্ড কোং। এই মুহূর্তে লাহোর আছে টেবিলের 2-এ। রাতে ম্যাচ, তাই ফ্লাড লাইটের নিচে নিজের বোলিংটা আরও একবার ঝালিয়ে নিলেন এই লেগ স্পিনার। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে রিশাদ ছিলেন এবারের পিএসএল-এ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে। কিন্তু কম্পিটিশনে থাকা অনেক বোলার পরে একাধিক ম্যাচ খেলায় রিশাদকে টপকে গেছেন। 9 উইকেট নিয়ে শীর্ষে আছেন ইসলামাবাদ ইউনাইটেডের উইন্ডিজ পেসার জেসন হোল্ডার। বাংলাদেশের পোস্টার বয়ের সামনে আবারও শীর্ষে ওঠার হাতছানি। সেজন্য প্রায় 5 ওভার নেটে বোলিং প্র্যাকটিস করেন রিশাদ হোসেন। 22 বছরের রিশাদ ব্যাটিংটাও খারাপ করেন না। দলের প্রয়োজনে হাল ধরতে ব্যাটিংটা অনুশীলন করলেন। করাচি থেকে লাহোর কালান্দার্স সোজা গেছে মুলতানে, যেখানকার আবহাওয়া কিছুটা গরম। 5 দলের পিএসএল-এ সবার তলানির দল মুলতান। 3 ম্যাচের একটিতেও জিততে পারেনি মোহাম্মদ রিজওয়ানরা। তাই মুলতানে ম্যাচ শুরুর আগে ক্লিয়ারলি অ্যাহেড কালান্দার্স। ম্যাচের আগে এক ভিডিও রিশাদ জানান তার ভালো করার সিক্রেট মানসিক শান্তি। ইসলামই যে তাকে করে দিয়েছে সেই রাস্তা। মেহেদী নাইম, 71। ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করা বাংলাদেশ নারী দল লাহোর থেকে বিকালে দেশে ফিরেছে। পাকিস্তানে অনুষ্ঠিত বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজকে রান রেটে পেছনে ফেলে মূল পর্বে টিকিট পায়নি কার সুলতানা জ্যোতির দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, প্রথম 3 ম্যাচে ভালো করার ফলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে টাইগ্রেসরা। পর্যন্ত আমাদের ভিতরে সেই অপরচুনিটি ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো, এবং প্রত্যেকে অনেক বেশি কষ্ট করছে। লাস্ট 2টা ম্যাচে হয়তো আমরা বেটার খেলি নাই, বাট স্টিল প্রথম 3 ম্যাচের ভালো খেলার ফলই কিন্তু আমরা পাইছি। মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো না। টি-20 ক্রিকেট ছাড়লেও 1 বিন্দুও দাম কমেনি বিরাট কোহলি, রোহিত শর্মার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন এই 2 তারকা। আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা 34 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই, যার সময়সীমা 1 অক্টোবর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত। হাসান সজীবের রিপোর্ট। বয়স বেড়েছে, ছেড়েছেন ইন্টারন্যাশনাল টি-20, খেলছেন কেবল ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। তারপরেও বেতন কমছে না বিরাট কোহলির। A+ গ্রেডে প্রতি বছর 7 কোটি রুপি বেতন ঢুকবে এই তারকা ব্যাটারের ব্যাংক অ্যাকাউন্টে। ভারতীয় ক্রিকেটার বলে কথা, যেখানে বয়সের চাইতে অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি চাইতে বয়সে 1 বছর বড় রোহিত শর্মা 37-এ পা রেখেছেন হিটম্যান। টি-20 বিশ্বকাপ জিতে বিরাটের মতো তিনিও গুড বাই বলেছেন শর্টার ফরম্যাটকে। তাতে অবশ্য ছোট হচ্ছে না তার বার্ষিক স্যালারির ডিজিট। বিরাটের মতোই A+ গ্রেডে বেতন পাবেন 7 কোটি রুপি। 2 তারকার মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে A+ গ্রেডে রয়েছেন আরো 2 ক্রিকেটার, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। বছরে তাদের অ্যাকাউন্টে ঢুকবে একই পরিমাণ টাকা। বিসিসিআই নতুন এ চুক্তিতে রয়েছেন মোট 34 জন ক্রিকেটার। A+, A, B ও C মোট 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদেরকে। চুক্তিটি 2024 সালের 1 অক্টোবর থেকে থাকবে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয় স্বাভাবিকভাবেই এ তালিকায় জায়গা হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বি ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে তার এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পান্থ। অশ্বিনের মতো নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান। নতুন করে যুক্ত হচ্ছেন শ্রেয়াস আয়ার, ঈশান কিষান সহ মোট 9 জন। 4 গ্রেডে ক্রিকেটারদের বেতন কত সেটা বিসিসিআই প্রকাশ না করলেও ESPN ক্রিকইনফো বলছে এ প্লাস ক্যাটাগরিতে বাৎসরিক 7 কোটি, এ গ্রেডে 5, বি গ্রেডে 3 কোটি এবং সি গ্রেডে 1 কোটি রুপি বেতন পাবেন ভারতীয় ক্রিকেটাররা। হাসান সজীব, 71। বাংলাদেশের জার্সি গায়ে সমিত সোমকে দেখতে পাওয়ার অপেক্ষা আরও এক ধাপ ঘুচল। কানাডা প্রবাসী এই তারকা হাতে পেয়েছেন বাংলাদেশি বার্থ সার্টিফিকেট, এখন অপেক্ষা পাসপোর্টের। এদিকে দ্রুতই সমিতকে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়, টরন্টো কনসুলেট ও কানাডা সকার অ্যাসোসিয়েশনের সাথে একাধিক চ্যানেলে কাজ শুরু করেছে বাফুফে। সমিত সোমকে নিয়ে চলা বিশাল কর্মযজ্ঞের ভেতরের খবর জানাচ্ছেন পার্থবণিক। লাল রঙা জার্সি, বামেরটা নাকি ডানেরটা, সমিত সোম বেছে নেবেন কোনটা? কদিন আগে যেটা ছিল বড় প্রশ্ন, সমিত সেখানে দিয়েছেন নিজের চূড়ান্ত সিদ্ধান্ত। কানাডার জার্সি তুলে সমিত শেকরের ডাক শুনেছেন, বেছে নিয়েছেন বাংলাদেশকে। সমিত ডিসিশন জানাবার পর এবার নড়ে চড়ে বসেছে বাফুফে। কানাডা জাতীয় দলের হয়ে 2টা আন্তর্জাতিক ম্যাচ খেলায় ফিফার নিয়ম অনুযায়ী সমিতকে বাংলাদেশে এনলিস্ট করার কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার সবশেষ আপডেট জানতে খেলাযোগ খোঁজ নিয়েছে ঢাকা থেকে সমিতের শহর ক্যালগারি পর্যন্ত। বাংলাদেশের ফুটবলার হিসেবে বিবেচিত হবার প্রথম ধাপটাই হলো পাসপোর্ট হাতে পাওয়া। সেজন্য লাগবে বার্থ সার্টিফিকেট। সুসংবাদ, রবিবারই সেটা ইস্যু হয়েছে। এরই মধ্যে বাফুফে মেইলের মাধ্যমে সমিতকে তার বাবা মার ও তার নিজের বার্থ সার্টিফিকেট বুঝিয়ে দিয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তো ওনার প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট ইস্যু করতে হয় আগে, সো দ্যাট টুক আস 2 or 3 days। তারপর ওনারটা লাস্ট থার্সডে সব হয়ে গিয়েছিল, বাট সিস্টেমের একটি ইস্যুতে এটা আপলোড হয় নাই। সো এখন আমাদের আপনার আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সো ইটস ইন আওয়ার হ্যান্ড। এবং একই সাথে গতকাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা 2টো চিঠি ইস্যু করি। একটা চিঠি ওনাকে আমরা ইস্যু করি, যে ওনাকে আমরা জানাই দিই অফিসিয়ালি ওনার বার্থ সার্টিফিকেট, ওনার প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট ওনাকে অফিসিয়ালি পাঠাই, এবং একই সাথে ওনাকে পরের স্টেপগুলি আমরা ওনাকে অফিসিয়ালি জানাই। তবে বার্থ সার্টিফিকেট হাতে পেলেও এখনই পাসপোর্টের ডকুমেন্ট জমা দিতে টরন্টোর বাংলাদেশ কনসুলেটে যেতে পারছেন না সমিত, কারণ ক্লাবের ব্যস্ততা। মূলত সমিতের শহর ক্যালগারি থেকে টরন্টোর ফ্লাইট ডিস্টেন্স প্রায় 4 ঘন্টা। চলতি মাসে সমিতের 2টা ম্যাচ থাকায় এখনই ক্লাব থেকে ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য 2রা মে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে টরন্টো যাবে সমিতের ক্লাব কাভালরি। তখনই বাংলাদেশ কনসুলেটে গিয়ে সব নথি জমা দেওয়ার কথা জানিয়েছেন এই তারকা মিডফিল্ডার। এদিকে পুরো প্রক্রিয়া যেন সুন্দরভাবে এগোয়, সেজন্য টরন্টোর কনসুলেটে মেইল পাঠিয়েছে বাফুফে। সমিত যেদিন টরন্টো আসবেন সেদিন এয়ারপোর্টে তাকে রিসিভ করা, সেখান থেকে বাংলাদেশ কনসুলেটে নিয়ে যাওয়া, সবকিছু গাইড করতে 2জন ব্যক্তিকেও ঠিক করা হয়েছে বাফুফের তরফে। যে হাই কমিশন যদিও কালকে বন্ধ ছিল রোববারে, গতকালই কিন্তু আমাদের ইমেল পেয়ে সমিত সোমকে ফোন করে তাকে জানায় যে আমাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে আপনি কখন আসতে পারবেন এবং ওনাকে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বাফুফেকে আনুষ্ঠানিক আবেদনপত্র দিয়েছেন সমিত, যেখানে তিনি জানিয়েছেন কানাডাকে প্রতিনিধিত্ব করলেও কখনো ফিফার টায়ার 1 ম্যাচে মাঠে নামেননি। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি অঙ্গীকারাবদ্ধ, আগামীতে জাতীয় দলে অবদান রাখতে মুখিয়ে আছেন। এই আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে এখন কানাডা সকার অ্যাসোসিয়েশনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাফুফে। মূলত ফিফায় আবেদন করার জন্য কানাডার তরফে সমিতের জন্য এনওসি প্রয়োজন। এদিকে সমিতের সাথে বাফুফের লিয়াজো রক্ষায় যিনি বড় ভূমিকা রাখছেন তিনি অমিত হাসান। বাফুফের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির এই সদস্যর কথায় উঠে এসেছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে কতটা উদ্গ্রীব সমিত, কতটা ইনফর্মড এদেশের ফ্যান বেজ নিয়ে। লাস্ট মান্থ মার্চে বিএফএফ থেকে বলা হলো যে প্লিজ ট্রাই টু কনভিন্স শামিত এগেইন। সো আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম যে আর ইউ ইন্টারেস্টেড? ও বললো যে ইয়েস, দিস টাইম অ্যারাউন্ড আই থিঙ্ক আই এম ইন্টারেস্টেড।
ইভেন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে একটা পোস্ট করা হয়েছিল ওর পিকচার নিয়ে, রাইট? সো ওইটাও এনগেজমেন্ট, ও আমাকে পাঠিয়েছে যে ওয়াও, আমি বলি ইয়েস, পিপল আর ওয়েটিং ফর ইউ। সমিতকে বাংলাদেশের জন্য তালিকাভুক্তির প্রক্রিয়া প্রোটোকল অনুযায়ী এগোলেও 10 জুন সিঙ্গাপুর ম্যাচে তাকে পাওয়ার চান্স 50-50। ফিফার পুরো প্রসিডিউরে কোনো টাইম লিমিট না থাকায় ফুটবল ফ্যানদের এখন একটাই কাজ, ধৈর্য ধরে রাখা এবং সমিতকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর প্রিপারেশন নেয়া। পার্থ বণিক, ৭১, ঢাকা। ফিরে আসছে 2018 সালের স্মৃতি। 8 বছর পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ময়মনসিংহে মঙ্গলবার বিকাল 3:45-টায় শুরু হবে ম্যাচ। চলতি মৌসুমে দুইবার দেখা হয়েছে দুই জায়ান্টে, দুইবারই ম্যাচ জিতেছে ঢাকা আবাহনী, যার মধ্যে 8 এপ্রিল এই ফেডারেশন কাপেই 10 জনের দল নিয়ে টাইব্রেকারে কিংসকে হারায় মারুফুল হকের শিষ্যরা। 14 দিনের ব্যবধানে আবারও দেখা। প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপের ট্রফিও নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না বসুন্ধরার রাজারা। লিসিকান্নে, ড্যাসিয়াল, জোনাথন ফার্নান্দেজরা কিংসকে চতুর্থ শিরোপা জেতাতে মাঠে অগ্নিমূর্তি ধারণ করতে পারে যে কোনো সময়। অন্যদিকে ঢাকা আবাহনীতে মাত্র 2 বিদেশি, এমেকা ও রাফায়েল অগাস্তো, সঙ্গে আছে এক ঝাঁক পরীক্ষিত দেশি ফুটবলার। জয়ের ধারাবাহিকতা ধরে রাখলে রেকর্ড 13 বারের মতো শিরোপা জিতবে আকাশী নীলরা। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।